Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel. তো আজকে যাব বাইকটা সার্ভিস করানোর জন্য। আমি বলছিলাম যে আমার বাইকের ব্যাক চ্যাসিস বুশ আরও বেশ কিছু প্রবলেম হয়েছে, এগুলো সলভ করার জন্য। কারণ হাতে বেশি সময় নাই আর অল্প কিছুদিন আছে ঈদের, এর আগে চাচ্ছি আমার বাইকটা রেডি করে ফেলার জন্য। আর কিছুদিন লেট করলেই সার্ভিস সেন্টারে এক্সট্রা একটা চাপ পড়বে। এই চাপটা পড়ার আগেই আমারও ফ্রি আছি এখন। আমি তো চাচ্ছি এখনই সব ঝামেলা শেষ করে ফেলতে। বাইকের যত টুকিটাকি ঝামেলা আছে এগুলো আগেই ফাইন্ড আউট করে সলভ করে ফেলাটা ভালো হবে এখন। তো সার্ভিস সেন্টারে আজকে এই পেন্টটা নিয়ে যাবো, স্প্রে পেন্ট, তারপর WD-40, তারপর একটা এই সার্ভিস সেন্টারের সার্ভিস কোনো বইয়ের কোনো সার্ভিস না, একটা ওয়াশ আছে ডিউ। এর আগে এটা করানো হয় না, কারণ ছিল না। তো আজকে ওয়াশটাও করিয়ে ফেলবো এখান থেকে ফ্রি, যেহেতু ডিউ আছে। তো এই জন্য এগুলো নিব, একটা ব্যাগে নিতে হবে। তো ব্যাগের মধ্যে সব কিছু ভরে তারপর নিয়ে যাই। তো দেখি যাই সার্ভিস সেন্টার মেবি 9টার দিকে খুলে। তো সবার আগে যাই যেন তাড়াতাড়ি কাজটা করে বাসায় চলে আসতে পারি। তো কথা হবে মোটো ব্লগে, বাকি কথা হবে মোটো ব্লগে। তো চলে আসলাম মোটর ব্লগে। তো যেতেই দিয়ে যায় না কেন, সব রোডই এক। তো আজকে বাদাইল হয়ে আসলাম, হাতে একটা কাজ ছিল। তো এখান দিয়ে বাইপেল হয়ে যদি সার্ভিস সেন্টারে যাই, রপ্তানি হয়ে বাইপেল হয়ে, তাহলে রাস্তা ভাবছিলাম একটু ভালো থাকবে। কিন্তু বাদাইল বাজারের এই রোডটা এর থেকেও অনেক খারাপ থাকে। কিন্তু আজকে মোটামুটি একটু ভালো আছে সাইড দিয়ে। যদি বৃষ্টি হইতো রাত্রে তাহলে এখান দিয়ে আসা যেত না। তাও আমি তো সাইড দিয়ে ফুটপাথ দিয়ে বাইক উঠাই দিচ্ছি, এই জন্য আসতে পারলাম। তো রপ্তানি হয়ে বাদাইল হয়ে একটু ভালো রোডে বাইক চালিয়ে যাই, দেখি কেমন হাইওয়ের অবস্থা কেমন। অনেকদিন আসা হয় না, জানি না কেমন হবে, আশা করি ভালো। তো চলেন, তো দেখি অনেক দিন পর হাইওয়ে রোড। এলাকার অবস্থা তো অনেক খারাপ, প্রত্যেকটা রোড গলি সব খারাপ। তো দেখি হাইওয়ে ওইটা কেমন, যেটার সাথে সব জায়গার কানেকশন। তো আজকে সার্ভিস সেন্টারে যাব আমি। গতকালকে থেকে কল দিয়ে সিরিয়াল নেওয়া, গতকালকে বিকেলেই যাওয়ার কথা ছিল, কিন্তু যার থেকে সার্ভিসটা করাই সে নাকি অন্য আরেকটা বাইক ডেলিভারিতে যাবে। এই জন্য আর আমি বললাম যে থাক, দেরি হলেও আমি সবসময় যার থেকে সার্ভিস সেন্টারেও, সুজুকি সার্ভিস সেন্টারে যদিও সবাই ভালো, কিন্তু আমি পার্সোনালি একজনের সাথে ভালো সম্পর্ক, ওরে ছাড়া কাজ করাই না। যেমন একটা আমি ফ্রি সার্ভিস হোক আর এমনি বইয়ের সার্ভিস হোক, যে সার্ভিসই হোক না কেন, সবারই একটা পছন্দের মেকার থাকে, পছন্দের একটা নাপিত থাকে। তো বলতে পারেন ভাইটা অনেক ভালো, যত্ন নিয়ে সার্ভিস করে। তো আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো ওই জন্য তাকে ছাড়া আমি আমার বাইক সবার হাতে দেই না। আর তার কাজও ভালো, মেকার হিসেবেও ভালো। তো চলেন যাওয়া যাক। আর বাইকের সমস্যা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তো এভাবে বাইকটা ফেলে রাখার কোনো মানেই হয় না, কারণ যান্ত্রিক যন্ত্র এটা তো যন্ত্র এটা একটা ছোট সমস্যা থেকে একটা বড় সমস্যায় রূপান্তরিত হতে টাইম লাগবে না। এনি টাইম একটা বড় সড়ো জরিমানা খেয়ে যেতে পারি। এই জন্য হাতে ওইরকম টাকা পয়সা না থাকলেও সিস্টেম ম্যানেজ করে গাড়ির কাজটা করায় ফেলতে হবে। কারণ বাইকটা আমার অনেক শখের, আমি চাই না আমি ভালো থাকি কিন্তু ও খারাপ থাকুক। আমি দু একদিন খারাপ থাকলেও ওকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। এটা হচ্ছে ছেলেদের আবেগ, ইমোশন, প্রথম ভালোবাসা। আমার লাইফে কোনো নারী আসার আগে ওই আসছে। তো যতদিন সামর্থ্য আছে মেনটেনেন্স করেই যাব। আমার রাইড পার্টনার, ট্যুর পার্টনার বলতে পারেন, একটা ছেলের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে তার বাইক।
এবং সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই বাইক। শত্রুরা যেমন বন্ধু হয়ে যেতে পারে, এবং যন্ত্রকেও বন্ধু বানানো যায় যদি চেষ্টা করা হয় ওরকম প্রপার মেনটেনেন্স করে বাইকটা চালানো হয়, তাহলে আশা করি তেমন প্রবলেম হবে না। এইখানের সবসময় এই জ্যামটা, আমি কখনো এই রপ্তানি থেকে এক টানে বের হতে পারি নাই, কোনো না কোনো জ্যামের সিগনালে পড়বই। হ্যাঁ, তো আশা করি সামনে কোনো সার্জেন্ট নাই বাইপেল মোড়ে। তো থাকলে বিপদ, না থাকলে থাকলেও প্যারা নাই, সিস্টেম আছে ছোটার। তো চলেন। ও অনেকদিন পরে হাইওয়ে রাইডের মজাই হচ্ছে এরকম মেন রোডে। আমি যেসব রাস্তায় রাইড করি ভাই, বিশ্বাস করেন আমি রাইড করেও মজা পাই না, আমি বাইক চালানোর পরেও আমি একটা তৃপ্তি নিয়ে বাইক চালাতে পারি না, কারণ বাইকের প্রচুর ক্ষতি হয়। ওই ক্ষতিগুলো আমি চাই না করতে, তো একটু দাঁড়াতে হবে। এই মোড়টা হচ্ছে সবচেয়ে রিক্সি একটা মোড়। এই মোড়েই সব সার্জেন্টরা থাকে। তো আলহামদুলিল্লাহ কোনো সার্জেন্ট নাই, ফাঁকা, মনে হয় ওরা সামনের দিকে আছে। তো যাই হোক, একটা ভয় ছিল, আমি ভয়টা কাটছে। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। আর অল্প একটু রাস্তা সার্ভিস সেন্টারে। তো কীভাবে কাটায় কাটায় বাইর করতেছে আপনারা দেখতেছেন। এই জায়গায় যদি একবার জ্যামে পড়ি, দুপুরেও সিরিয়াল পাবো না সার্ভিসের। এদিকে এই পাশে বড় আড়ত, মাছ, শাকসবজি, ফল, ফ্রুটস সব ধরনের আড়ত আছে এখান থেকে নিয়ে পাইকারি ব্যবসা করা হয়। এই জন্য এই জায়গাটা সব সময় যারা ব্যবসায়ী তাদের দখলে। ট্রাক বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র এদিকে আসে। কত প্রকার অনিয়ম সব এই অটোরিকশার। আমাদের থেকে এক্সট্রা আরও 5,000 ট্যাক্স চায়। ট্যাক্স সরকারের কোন দিক দিয়ে দেওয়া উচিত আপনারাই বলেন। আমরা 17,000 ট্যাক্স পে করেও আমরা ঠিকমতো রাইড করতে পারি না, বাইক রাইড করতে পারি না রোডে। আর 5,000 টাকা ট্যাক্স যদিও দেওয়া লাগে, তাহলে আমাদের কিছু শর্ত থাকতে হবে। এই শর্তগুলো হচ্ছে: 1, রোডে কোনো প্রকার অটোরিকশা থাকতে পারবে না। আমাদের বাইক যদি চুরি হয় 24 ঘন্টার মধ্যে ফেরত এনে দিতে হবে। আর রোডে কোনো জ্যামজট থাকতে পারবে না। 3 শর্ত যদি মানতে পারে, আরও অনেক শর্ত আছে, যারা কী কী শর্ত দিতে চান কমেন্টে জানান। আমার মনে হয় না এগুলো কখনো কেউ মানবে, শুনবে। এই হচ্ছে অবস্থা। তো ফাইনালি চলে আসলাম সার্ভিস সেন্টারে। এই হচ্ছে শোরুম, এটা এখন ওপেন হয় না। সার্ভিস সেন্টার কেবল খুলতেছে আর আমি মাত্রই আসলাম। তো গাড়িটা উঠাই দিই। ফাইনালি অনেক ঘোরাঘুরির পর সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারে আসলাম মাত্রই, এসে বসলাম। তো যার থেকে সার্ভিস করাবো, গতকালকে থেকে সিরিয়াল নিতেছি, শুনতেছি যে সে নাকি আমি আসতে লেট হয়ে গেছি দিকে আরেকটা গাড়ি নিয়ে ফেলছে। টেস্ট রাইডে গেছে, এখনও আসে না। তো সুজুকি সার্ভিস সেন্টারে খুব ভালো একটা বসার জায়গা আছে, দেখেন। তো অন্যান্য সার্ভিস সেন্টারে এরকম বসার জায়গা নাই। আমি যেসব সার্ভিস সেন্টারে এখন পর্যন্ত গেছি, তো নিচে সার্ভিস চলে, উপরে থেকে কাস্টমাররা বসে দেখতে পারবে যে সার্ভিস কেমন চলতেছে। আর একটা এসি দেওয়া আছে, খুব ভালো সার্ভিস সেন্টারটা। আর তাদের আচারণও ভালো, ব্যবহারও ভালো। তো দেখি কখন আসে, সার্ভিস শুরু করুক, কী কী করানো হয়, কীভাবে করতে হয়, কত টাকা লাগতেছে, সব ডিটেলস আপনাদেরকে জানাবো। যে সুইং আর্ম চেঞ্জ করতে কত টাকা লাগে, যেটাকে আমরা বলি ব্যাক চেসিস বুশ চেঞ্জ করতে কত টাকা লাগে,
সব ডিটেলসে দেখাবো, এবং আরও কোনো প্রবলেম আছে কি না বাইকে সব দেখতে পারবেন। ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখেন। দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আমাদের বাইকের কাজটা শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে পিছনের চাকাটা খুলে ফেলা হচ্ছে। তো ধীরে ধীরে ব্যাক চেসিস পুরোটাই খুলে ফেলা হবে, তারপর ভিতর থেকে সুইং আর্মটা বের করবে, চেসিস বুশটা বের করবে, ব্যারিং ট্যারিং সব বের করে আবার নতুনভাবে ইনস্টল করা হবে। আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। ব্যাক চেসিসটা খুলে ফেলা হয়েছে, তো ধীরে ধীরে ভিতর থেকে সব কিছু বের করে ফেলা হবে। ব্যাক চেসিস বুশ তারপর স্টিক এগুলো সব বের করে পুরো সেটটাই চেঞ্জ করা হবে, কারণ এটার অবস্থা খুবই বাজে। যেই সব রাস্তায় আমি বাইকটা রাইড করছি, তো এই কারণেই অল্প দিনে আমার ব্যাক চেসিস বুশটা চলে গেছে। তো ভিতর থেকে সব বের করে আবার নতুনভাবে ইনস্টল করা হবে। নতুনগুলো কেমন হয় এটাও দেখাবো আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন যে অনেক চেষ্টা করে আমাদের বাইকের ব্যাক চেসিস বুশটা খুলে ফেলা হচ্ছে, তারপর নতুনটা দেওয়া হবে। পুরোনোটার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা, আর কত কষ্ট করে বের করতে হয়, অনেক যন্ত্র লাগে এটা বের করতে। ব্যাক চেসিস বুশটা বের করে ফেলা হয়েছে, এবার ভালোভাবে ওয়াশ দেওয়া হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথায় কোথায় পেইন্ট উঠে গেছে এবং জং ধরছে, ওইসব জায়গায় আবার ভালোভাবে ওয়াশ করে দেওয়ার পরে সিরিজ কাগজ দিয়ে হালকা ঘষে আবার ওয়াশ দিয়ে তারপর ওইসব জায়গায় আবার পেইন্ট করা হবে, যেন পরবর্তীতে ওইসব জায়গায় আবার জংটা না ধরে। এই হচ্ছে নতুন ব্যাক চেসিস বুশ, বেয়ারিং সব কিছু একসাথেই, স্টিকটাও সাথে একসাথেই। তো এই পুরো সেটটাই আবার ইনস্টল করা হবে এটার ভিতর। তো দেখতে থাকেন যে এটা লাগানোর পর কী রেজাল্ট আসে, এবং আমি এটার থেকে কোনো ভালো ফিডব্যাক পাই কি না, কোনো উন্নতি হয় কি না, ব্যালেন্স ঠিক মতো আসে কি না। তো লাগানো হোক। বুশ লাগানো কমপ্লিট, এখন পালা হচ্ছে পেইন্ট করার। তো যেসব জায়গায় রং উঠে গেছে, জং ধরছে, তো দেখতে খারাপ দেখা যায়, তো ওইসব জায়গায় আমি আবার নতুন করে পেইন্ট করে নিচ্ছি, যেন পরবর্তীতে ওইসব জায়গায় ওইরকম জংগুলা বড় না হয়, দেখতে যেন ভালো লাগে, বাইকটা যেন দীর্ঘদিন ভালো থাকে, এই জন্যে আবার পেইন্ট করে নেওয়া। আপনারাও চেষ্টা করবেন যাদের বাইক খোলা হয় এবং সার্ভিস সেন্টারে গেলে নিয়মিত চেষ্টা করবেন যেসব জায়গায় রং উঠছে এগুলো রং করে ফেলার, যেন ওই সব জায়গায় রাস্টগুলো যেন বেড়ে না যায় এবং পরবর্তীতে ওই জায়গাগুলো নষ্ট না হয়ে যায়, ফাইবারটা যেন নষ্ট না হয়ে যায়। এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে এবং নিয়মকানুন মেনে বাইক চালাতে হবে, এবং প্রপার মেনটেন্যান্সের মাধ্যমে আমাদের বাইকটা দীর্ঘদিন ঠিক থাকবে। তো আমাদের এইসব জায়গায় ছোটোখাটো বিষয়ে আমাদের ভালোমতো খেয়াল করতে হবে, তা না হলে বড়সড় একটা জরিমানা লেগে যাবে। যদি আমি এইভাবে ভালোমতো যত্ন না করি তাহলে বাইকের দীর্ঘদিন এই ব্যাক চেসিস বুস্টার রাস্ট করবে না। তো তারপর বাইকটা আমি বেশি দিন চালাতে পারবো, অথবা রিসেল ভ্যালুও ভালো পাবো যদি চেসিসটা ভালো থাকে। তো এই ক্ষেত্রে আমাদের সব দিকে বাইকারদের সব দিকে খেয়াল রাখতে হবে যেন আমাদের বাইকটা দীর্ঘদিন ভালো থাকে। আমাদের টোটাল বিল আসছে আজকে 2000 টাকা। তো বাইক ফুল সার্ভিসিং কমপ্লিট। তো ফাইনালি আলহামদুলিল্লাহ বাইকের ফুল ফিল কাজ কমপ্লিট। ওয়াশটা নিলাম না আজকে, প্রচুর ভিড়। তো বাইরে থেকে বিদায় নিই। জায়গা ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, এদিক দিয়ে যাতায়াত করি মাঝে মাঝে, দেখা করবো মানে। আচ্ছা ভাই। তো ফাইনালি কমপ্লিট। তো বাইকটা নামাই। তো হাতে কিছু কাজ আছে হালকা পাতলা। তো সার্ভিস সেন্টার থেকে নামি। তো ফাইনালি বাইকের কাজ কমপ্লিট। এখন বাইকের টান 100, ব্রেকও 100। আগের মতো আর কাঁপাকাঁপি নাই, ভাইব্রেশনও খুব কম ফিল হইতেছে। তো চলেন হালকা কিছুক্ষণ রাইড করি, তারপরেই বোঝা যাবে কী লাভ। সে আবার একই ভাঙা রোডে বাইক চালাইতেছি। তো
তো একই প্রবলেম দেখা দিবে আবার। তো কী করলাম, শুধু ব্যাক চেসিস বুস্টটাই লাগলো, কোনো ব্যারিং ট্যারিং কোনো কিছু যায় না আলহামদুলিল্লাহ। বুশের সাথে ফুল যে সেটটা এটাই লাগলো, মোটামুটি ভালো টাকাই জরিমানা লাগলো। মনে হইতেছে যে ব্রেকটা একটু কম ধরতেছে, কিন্তু গাড়িটা আগের থেকে টান বেশি হয়েছে মনে হইতেছে। এখন লোয়ার পিএমে চালালেও পিছু থেকে কোনো ভাইব্রেশন নাই, বাইকটা চালায় মজা লাগতেছে, নতুন বাইকের মতো ফিল, টান বাড়ছে মনে হইতেছে। কোনো ভাইব্রেশন নাই বাইকে, পিছন থেকে কোনো ভাইব্রেশন ওরকম ফিল হচ্ছে না এখন পর্যন্ত। তো আগে আরও ভাঙ্গা রাস্তায় যাই, তারপর বোঝা যাবে কেমন টর্ক পাইতেছে, শক্তি পাইতেছে বাইক। তো আগে তো পিছন থেকে অনেক ভাইব্রেশন হতো, কাঁপতো। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই। বাইক, একজন বাইকার্স সবসময় তার বাইক যতক্ষণ পর্যন্ত না ঠিক থাকে, পরিপূর্ণ থাকে, আমি ভালো থাকলে, আমার বাইক খারাপ থাকলে যেমন ভালো লাগবে না, ঠিক তেমনই, সরি ওটা বললাম মনে হয়, দুইজনেরই সুস্থ থাকতে হবে। কিন্তু বাইকার্সরা সবসময় চেষ্টা করে নিজে খারাপ থাকলেও বাইক যেন ভালো থাকে, এটা সবসময় চেষ্টা করে বাইকার্সরা। তো এখন থেকে অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, না হলে আবার ওই অল্প কিলোতেই আমার চেসিস বুস্টটা আবার চলে যাবে। তো কী নিয়মকানুন মেনে চলতে হবে শোরুম থেকে কীভাবে কি আমাকে ডিটেলস বলা হয়েছে। তো এই বিষয় সম্পর্কে আর এখন বলতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হয় যেন চেসিস বুস্টটা ঠিক অল্প কিলোতে না হয়, ওইগুলো আগে তেমনভাবে মাথায় ছিল না। তো আমি পরিপূর্ণ বিষয়গুলো আয়ত্ত করে তারপর আপনাদেরকে নতুন আরেকটা ভিডিও দিব এই সম্পর্কে নতুন আরেকটা ভিডিও আসতেছে সামনে খুব শীঘ্রই। তো আজকে এই ভিডিওর ওই সব সম্পর্কে যদি আলোচনা করি ভিডিওটা লং হয়ে যাবে। তো নেক্সট টাইম ওই বিষয়ে আলোচনা হবে, কি করলাম, কত খরচ হলো সব তো দেখতেই পারলেন। টোটাল খরচ পড়লো 2000 টাকা। আর সামনের স্পকেটটাও চেঞ্জ করতে হয়েছে, কিন্তু এটা সাইমন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, ওই খাতিরে উনি একটা ম্যানেজ করে দিচ্ছে। খুবই ভালো মানুষ, সার্ভিসও খুব ভালো হয়। খুব অল্প দিনের পরিচয়, কিন্তু মনে হয় যে অনেক দিনের সম্পর্ক, ভাই ব্রাদার একটা সম্পর্ক হয়ে গেছে। এই জন্য বাইকটা নিজের ভেবে ভালোভাবে সার্ভিস করে দেয়। কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি সবসময় এইখানকার ফ্রি সার্ভিসটা মিস করি। আমি থাকলে হয়তো কারেন্ট থাকে না, কারেন্ট থাকলে হয়তো লোকজন থাকে না, লোকজন থাকলে হয়তো ওই দিন ওয়াশ অফ থাকে, রাস্তায় কাদা থাকে, বৃষ্টি থাকে। এমন আমার সাথে ওয়াশের টাইমটা কখনোই মিলে না প্রপারলি। তো সময় 2:40। তো আই হোপ আজকের ভিডিওটা যারা দেখলেন তাদের সবাই ভালো লাগছে। তো কত খরচ পড়ছে টোটাল আমি দিয়ে দিব, ইন ডিটেলস সব দেখে নেবেন। আর গাড়ির নাম্বার করতে দিছি। তো খুব শীঘ্রই আমরা লং ট্যুরে যাব, বাইকও রেডি, ঈদের জন্য রেডি। যদি আল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক রাখে, সুস্থ রাখে, শরীর ভালো থাকে, তাহলে খুব শীঘ্রই আমরা একটা লং ট্যুরে বের হবো। এই জন্য বাইকটা রেডি করা। বাইকে দেশের তেলের সংকট শেষ, বাইকে কিছু সার্ভিস বাকি ছিল, এগুলো কমপ্লিট। তারপর আর কি, শুধু এখন টাইম বের করে বেরিয়ে পড়বো। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, যে বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারতো। একটা জিনিস যদি এভাবে রাখতাম তাহলে নাকি চেন ঢাকা হয়ে যেতে পারতো। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, ভিডিওটা শেষ করে দিই। সেই 9টার দিকে আসছি, এখন 2:41। ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।